হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বোরো ধানে পটাশ সার আমরা কখন ব্যবহার করব, আর কেন ব্যবহার করব, আর কতটা পরিমাণে ব্যবহার করব। আমার চ্যানেল হয়তো দীর্ঘদিন ধরে দেখছেন, আমি পটাশের ভিডিও এর আগেও দিয়েছি, সেটা আমন ধানের ক্ষেত্রে। কিন্তু বোরো ধানের ক্ষেত্রে পটাশের ভিডিও এখন পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু আগের ভিডিওতে আমি এখানে বলেই দিয়েছিলাম যে পটাশটা কত পরিমাণে ব্যবহার করবেন। আর আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কি, যে পটাশ সারটা কখন দিবেন, কত পরিমাণে দিবেন, কেন দিবেন, যারা পটাশ দিতে পারছেন না, জমি থেকে জল বেরিয়ে যাচ্ছে, তার বিকল্প তারা কি কি ওষুধ ব্যবহার করবেন পটাশের পরিবর্তে একই কাজ দেবে। দেখুন, বোরো ধান আর আমন ধানের এদের কি বলতো বয়স সন্ধিকালটা কিন্তু এক না। বোরো ধান আপনার মোটামুটি 100, 110, 120 দিনের মধ্যে ধান কিন্তু মাঠ থেকে উঠে যায়, মানে ধানটা পেকে যায়, আমরা বাড়ি নিয়ে চলে আসি। আর আমন ধানের ক্ষেত্রে কি 150 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, মানে 150 দিন। তো ধানের ক্ষেত্রে পটাশ সার বা ওষুধ একই সময় ব্যবহার করলে কিন্তু কাজ হবে না। আমরা আমন ধানের ক্ষেত্রে কি বলেছিলাম, মোটামুটি 80 দিন 90 দিনে আমরা পটাশ সার ব্যবহার করব। কিন্তু বোরো ধানের ক্ষেত্রে পটাশ সারটা আমরা ব্যবহার করবো তার থেকে একটু আগে, মোটামুটি 50 থেকে 60 দিন, কি আপ টু 70 দিন পর্যন্ত, মানে 75 দিনের আগে আমাকে পটাশ সারটা ব্যবহার করে ফেলতে হবে। এবারে আমন ধান আর বোরো ধানের ক্ষেত্রে পটাশের পরিমাণটা কি এক হবে, সেটাও ভাববার বিষয়। দুটো ধানের ক্ষেত্রে কিন্তু পটাশের পরিমাণ কিন্তু কোনোদিনও এক নয়, সেটা আমি পরে আসছি। কিন্তু তার আগে আমরা বলি যে পটাশ সারটা আমরা ব্যবহার করি কেন। দেখুন, যে কোনো গাছ, সেটা ধান গাছ হোক বা যে কোনো ফসলই হোক, মূলত তিনটা উপাদান প্রয়োজন, সেটা আপনারা সবাই জানেন: নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। কিন্তু নাইট্রোজেন আর ফসফরাসটা দিলে আমাদের গাছের বৃদ্ধি হয়, আবার পটাশ দিলেও গাছের বৃদ্ধি হয়। সেটা কোন দিকে? ফলের দিকে। যেমন নাইট্রোজেন ফসফরাস দিলে কি হয়, শিকড় বা গাছপালা বাড়ে। সেরকম পটাশ ব্যবহার করলে কি ফলটা কোয়ালিটিটা ভালো হয়, এমনকি ফলনটাও বৃদ্ধি পায়, এমনকি গাছের রোগ জ্বালাটাও অনেকটা কমে যায়। তার জন্য দেখুন, আপনারা অনেকেই বলবেন যে দাদা আমরা তাহলে আগে পটাশ সার ব্যবহার করেছি ধান রোয়ার সময়। ধান রোয়ার সময় অনেকেই ডিএপি বা 10-20 সাথে পটাশ সার ব্যবহার করেন। তারা কি এখন 50 থেকে 70 দিনের মধ্যে কি পটাশ সার ব্যবহার করবেন? অবশ্যই পটাশ সার ব্যবহার করবেন। কারণ আগে যেসব রাসায়নিক সারগুলো দিয়েছেন সেগুলো সমস্ত গাছের জন্য কাজে লেগেছে। মানে গাছ মানে কি, গাছের বৃদ্ধি, শাখা পোশাখা বৃদ্ধি, পাশ কাঠি বৃদ্ধির জন্য কাজে লেগেছে। এরপর সেই পটাশের কিন্তু কার্যক্ষমতাটা এখন কিন্তু কমে গেছে। সেই জমির পটাশ আর সেই পটাশ আর জমিতে কিন্তু নেই। এখন আবার বাড়তি করে আপনাকে পটাশ সারটা ব্যবহার করতে হবে। এখন যদি আমরা পটাশ সার না ব্যবহার করি, আমাদের ধান দেখতে সুন্দর হলেও আমাদের সমস্ত যে পাশ কাঠিগুলো বেরিয়েছে না, যেগুলো মা পাশ কাঠি বা ছা পাশ কাঠি আপনাকে বলেছিলাম, সমস্ত পাশ কাঠি কিন্তু মাটি থেকে উপরে উঠবে না। কিছু সলিড পাশ কাঠি উঠবে, যেগুলো থেকে আপনি ধান চাল পাবেন। আর কিছু কিছু পাশ কাঠি প্রায় 20 থেকে 25% নিচেই থেকে যাবে। সেই পাশ কাঠিগুলো থেকে ধান ধরবে, কিন্তু সেগুলো সব আবার খাদ বা আগড়া, সেগুলো থেকে আপনি চাল পাবেন না। সেগুলোও যাতে পুষ্ট চাল হয়, ধানটা নিচে রয়ে গেলেও যেমন চালটা পুষ্ট হয়, তার জন্য আপনাকে পটাশটা ব্যবহার করতে হয়। এরপর বলবো তাহলে বোরো ধানে পটাশটা কত পরিমাণে ব্যবহার করবেন। দেখুন, আমরা আমন ধানে কি করেছিলাম, যাদের 33 শতকের বিঘা, যাদের 42 শতকের বিঘা, আর যাদের 50 শতকের বিঘা, তাদের আমি পটাশের পরিমাণ একটা বলে দিয়েছিলাম। হয়তো আপনারা যদি ভিডিওটা আগে দেখেছেন বুঝতে পারবেন। সেক্ষেত্রে 33 শতকে 8 কেজি, আর যাদের 40-42 শতক তাদের হয়তো 10 থেকে 12 কেজি, আর যাদের 50 শতকের বিঘা তাদের 15 থেকে 18 কেজি। কিন্তু আজকের আমরা ভিডিওতে আলোচনা করবো বোরো ধান। দেখুন, বোরো ধান মানে হলো রাসায়নিক সার। আপনি যতই দেন, গাছ কিন্তু কোনোদিনই মনের মতো হয় না। তার কারণ কি? কারণ এর টাইমটা কম। যে কম দিন বাঁচে সে না একটু বেশি পরিমাণে খায়, এটা সবাই জানে। বোরো ধানে ফসফরাস বলুন, নাইট্রোজেন বলুন, সমস্ত রাসায়নিক সার কিন্তু আপনি যতই দিন, জমি পড়ে আরো দাও, আরো দাও, আরো দাও, মানে এরকম একটা ওদের চিন্তা ভাবনাই দেয়। মানে যতই তারা দেন, তাদের পেট কিন্তু কোনোদিনও ভরে না। তাহলে পটাশ সারটাও বোরো ধানে কিন্তু পরিমাণটা বেশি দিতে হবে। আমন ধানে আপনারা করেছেন বিঘা প্রতি 10 কেজি পটাশ দিয়ে ছেড়ে দিয়েছেন, আবার বলছেন বোরো ধানেও 10 কেজি যদি পটাশ দেবো, তাহলে কিন্তু ধানের ফলন কিন্তু আপনি কোনো কাজ পাবেন না। আপনি যে কাজটা আমন ধানে পেয়েছেন, বোরো ধানে কিন্তু সেরকম রেজাল্ট পাবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যাদের 33 শতকের বিঘা তাদের 10 থেকে 12 কেজি পটাশ, আর যাদের আপনার 40 থেকে 42 শতকের বিঘা না, তাদের 12 থেকে 15 কেজি কি 16 কেজি পর্যন্ত পটাশ। আর যাদের 50 শতকের বিঘা, তাদের কি করতে হবে, তাদের 18 থেকে 20 কেজি 22 কেজি পর্যন্ত পটাশ সারটা ব্যবহার করতে হবে। এরপর অনেকেই দেখবেন যে পটাশ দেওয়ার পরে ধান গাছগুলো আমাদের কি লাল হয়ে যায়। লাল তো হয়, লক্ষ্য করেছেন ডগগুলো লাল হয়ে যায়। অনেক সময় পটাশ দেওয়ার কারণে লাল হয়। আবার অনেক সময় দেখবেন কেউ কিটাপ এসপি, যে 50% এসপি হয় না, কার্টা ফাইটোক্লোরাইড, এটা ব্যবহার করার পর ধান গাছের ডগগুলো লাল হয়ে যায়। সে কারণে আপনারা কি করবেন, যদি এই দুটো কারণেই ধান লাল হয় পটাশের কারণে, তখন পটাশ যখন ব্যবহার করবেন না, পটাশের সাথে 4 ভাগের 1 ভাগ কি 3 ভাগের 1 ভাগ নাইট্রোজেন সার বা ইউরিয়া সার। 1 কেজি পটাশের সাথে 300 গ্রাম
ইউরিয়া মিশিয়ে ছড়িয়ে দেবেন। মানে যে 10 কেজি আপনারা পটাশ সার ব্যবহার করেন সেখানে 3 থেকে 4 কেজি ইউরিয়া সার ওর সাথে মাখিয়ে ছড়িয়ে দেবেন। তাহলে কিন্তু এই সমস্যা যেটা হয় না সেই সমস্যাটা কিন্তু আর হবে না। এরপর অনেকের মনে হচ্ছে দাদা তাহলে বোরো ধানের ক্ষেত্রে আমরা পটাশের পরিমাণটা এতটা বেশি ব্যবহার করছি কি শুধু ফলনের জন্যই? দেখুন, শুধুমাত্র যে ফলনের কথা ভেবেই আমরা যে পটাশটা ব্যবহার করছি তা নয়। যখন দেখবেন গাছে পটাশ ব্যবহার করা হয় না তখন দেখবেন গাছটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, যেটা ভ্যালিডামাইসিন ব্যবহার করলে ধান গাছ যেমন শক্ত হয়ে যায় সেরকমই কিন্তু পটাশ ব্যবহার করার পর ধান গাছ কিন্তু শক্ত হয়ে যায়। আর এটা যেহেতু বোরো ধান, আমন ধানের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অতটা নেই। আর বোরো ধান মানে কি যখনই আপনার বৈশাখ মাস চলে আসবে আপনার কাল বৈশাখী প্রত্যেক দিন বিকালে দেখবেন ঝড় হচ্ছে। আর এবছর যা ওয়েদার তাতে তো আমরা সকাল বিকাল কোনো মানামানি নেই, 24 ঘন্টায় জল ঝড় তো হচ্ছেই। যে কারণে আমরা পটাশটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। আর বেশি পরিমাণে পটাশ ব্যবহার করলে যেহেতু গাছ শক্ত হবে, জল ঝড় হলেও আমার ধানটা কিন্তু পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। অনেকেই এবারে এটার জন্য যুক্তি চাইবে, ঠিক আছে? দেখুন, সব সময় তো সব জিনিসটা যুক্তি দিয়ে আমি মাঠে না গেলে তো বোঝাতে পারবো না। তাও পটাশ যদি একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয় ধান গাছ অবশ্যই শক্ত হবে। সেটা যে ব্যবহার করছে একমাত্র সেই বুঝতে পারবে যে আমার কি উপকার হয়েছে। অনেক সময় পটাশ ব্যবহার করলে কিন্তু আমাদের অনেক কিছু খরচ কমে যায়। এবারে অনেকে বলেন দাদা কি করে খরচ কমে যাচ্ছে? খরচ কমার যুক্তিটাও আমি দিচ্ছি। দেখুন, ধান চাষ করার পরে ধানটা যে আপনি ফলান, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ধানটা ফলিয়ে দিই। তারপরে আপনাকে এটাও ভাবতে হয় যে ধানটা আমরা সঠিক দামে বিক্রি করতে পারবো কি পারবো না। এটাও কিন্তু ভাববার বিষয়। আপনি ভাবছেন যে আমি ভালো করে ধান ফলিয়ে দিয়েছি তার মানেই আমি রাজা। না। যতক্ষণ না আপনি মার্কেটে ভালো দামে বিক্রি করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার চাষ করাটা কিন্তু মূল্যহীন। এটা কিন্তু আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে। ধানের চিটা, আগড়া, লক্ষ্মীর গু নানা রকম সমস্যা কিন্তু আপনার হয়েই যায়। পিলা ধান মানে দেখবেন ধানটার ভিতরে চালটা লাল। আপনার মার্কেট থেকে যখনই খদ্দের আপনার বাড়িতে কিনতে আসে বা গোলায় আপনি নিয়ে যান, এই ধানটা কিন্তু কোনো দামে কেউ কিনতে চায় না। যে ধানটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ ধান, ড্যামেজ চাল। দেখবেন হয়তো আগড়ার দামে 200-400 টাকা কুইন্টালে বিক্রি হয়। আমরা পটাশটা ব্যবহার করব না। পটাশ ব্যবহার করার পর আপনারা লক্ষ্য করবেন জমিতে কিন্তু এইসব সমস্যাগুলো কিন্তু হচ্ছে না। মানে আগড়া, পিলা, চিটা, টুংরু, লক্ষ্মীর গু, নেক ব্লাস্ট পর্যন্ত অনেক কিন্তু যেখানে নেটিভো বা গ্যালিলিও সেন্সর বা এমিস্টারটপ ব্যবহার করতে হয় না, সেই ওষুধগুলো কিন্তু কম ব্যবহার করলে বা না ব্যবহার করলেও কিন্তু অনেকটা কাজ পাওয়া যায়। আমি কিন্তু 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি না যে আমার কথা অনুযায়ী আপনারা অনেকেই 100% হয়তো শুধু পটাশ দিয়ে থেকে গেলেন, সেটাও বলবো না। কারণ অতিরিক্ত নিম্নচাপ বা জল ঝড় বৃষ্টি হলে ধান কিন্তু ক্ষতি হতেই পারে। কিন্তু পটাশ দিলে কিন্তু ধানটা অনেকটাই গার্ড হিসাবে বা সুরক্ষা হিসাবে একটা সাপোর্ট পাওয়াই যায়। দেখবেন অনেক সময় জমিতে কিন্তু নাইট্রোজেন অতিরিক্ত ব্যবহার করার পর জমিটা কিন্তু আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেই জমিটাকে আমরাকে কিন্তু আবার পুনরায় ঘুরিয়ে আনার জন্য হয় খোল বা আপনার গোবর সার ব্যবহার করতে হয়। কিন্তু সেক্ষেত্রে পটাশটাও যদি ব্যবহার করা হয় না, পটাশ ব্যবহার করার পর জমিটা কিন্তু কিছুটা ঘুরে আসে। মানে জমিটা কিছুটা ফিরে আসে পুনরায় অবস্থায়। এই কারণে মাটিটাকেও ভালো রাখার জন্য কিন্তু পটাশটা ব্যবহার করা দরকার। শুধু গাছকে বা ফসলকে নয়, মাটির জন্যও পটাশটার কিন্তু খুব ভালো রকমের কাজ আছে। আজ শেষে আবার আমি কিছু ভাইটাল বিষয়ে আলোচনা করব। যে এই যে বিষয়টা আলোচনা করলাম, এই বিষয়টা আপনারা সবাই জানেন বা অন্য কোনো ভিডিও দেখেছেন। এরপর আমরা বলবো যে অনেকেই ভাবছেন দাদা তাহলে আমরা কি পটাশ যে ব্যবহার করছি, এই পটাশটা আমরা তো দানা হিসাবে ব্যবহার করছি। অনেকেই হয়তো ভাবছেন যে তাহলে দানা তো আমি প্রথমে অনেকেই বলছে যে পটাশ প্রথমেই দিতে। তাহলে আপনি বলছেন শেষে দিতে কেন? কারণ দেখুন প্রথমে আমরা যে রাসায়নিক সারগুলো 10-26 বা 14-35 যেটাই বা 16-16 ব্যবহার করি তাতে কিন্তু পটাশ একটা আছে করে। আর আমরাকে কিন্তু পটাশ টাকা দিয়ে খরচ করে লাভ নেই। তার জন্যই পটাশটা আমি শেষে ব্যবহার করতে বলছি। এরপর অনেকেই বলবেন যে দাদা তাহলে পটাশটা আমাদের ছড়াতে অসুবিধা হচ্ছে। কারণ জল বেরিয়েছে। তাহলে আমরা কি করব? মানে বিকল্প কি কোনো ওষুধ আছে? হ্যাঁ, বিকল্প ওষুধ আছে। তাহলে কি? সেগুলো দেখবেন 0050, 05234। এছাড়া আপনার এফএমসি কোম্পানির লিজেন্ড। তাছাড়া কিছু অনুখাদ্য বা ভিটামিন যেগুলো স্প্রে করলে হয়তো আপনি আগে স্প্রে করেননি তাই জানেন না। এরকমই কিছু প্রোডাক্ট আছে। আমি একটা প্রোডাক্ট আপনাকে আজকে দেখাবো। যে প্রোডাক্টটা কি আমি আমার এলাকায় 2-3 বছর বিগত ব্যবহার করেছি। পটাশের পরিবর্তে আপনারা আপনাদের লোকাল মার্কেটে পেয়ে যাবেন, দামও কম। ট্যাঙ্কিতে 30-40 টাকা খরচ হবে। ওটাও ব্যবহার করতে পারেন। তাতে কি হবে? আমরা ধানে যেরকম পটাশ দিলে বা গ্যালিলিও সেন্সর দিলে যেরকম আপনি রেজাল্টটা পাচ্ছেন না, এই একটা অনুখাদ্য বা ভিটামিন যেটা ব্যবহার করলেও ধানের কালারও ভালো হবে, প্রত্যেকটা শীষ উঠবে, এমনকি চালও পুষ্ট হবে, রোগও কম হবে। সেই ভিটামিনটা কি? অনেকেই বলবেন দাদা তাহলে 052-34 ট্যাঙ্কিতে আমরা কত করে ব্যবহার করব, 0050 কতটা ব্যবহার করব, বা লিজেন্ড কতটা ব্যবহার করব, বা ভিটামিন এ কতটা ব্যবহার করব। দেখুন যারা 0050 বা 052-34 ব্যবহার করবেন তারা 16 লিটারের যদি দাম হয় সেখানে আমরা কতটা
40 থেকে 50 গ্রাম পার ড্রামে কি 60 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তাতে কোনো রকমের অসুবিধা হবে না। এছাড়া যারা লিজেন্ডের পাতা ব্যবহার করবেন না, যেটা এফএমসি কোম্পানির লিজেন্ড, আপনারা অনেকেই জানেন, আমি দেখিয়ে দিচ্ছি। এফএমসি কোম্পানির লিজেন্ড আপনারা অনেকেই ভালো করে দেখে নিন, এটাও ব্যবহার করতে পারেন। এটা তো খরচ কম, কিন্তু 2 গ্রাম 3 গ্রাম হলে হয়তো আপনাদের মন মানবে না, কিন্তু 2 গ্রাম 3 গ্রাম হলেও এটা ব্যবহার করলে কিন্তু কাজের কোনো রকম মানে পার্থক্য পাবেন না, কাজ 19-20 একই হবে। কিন্তু যেটা ছড়িয়েছেন সেরকম কাজ কিন্তু স্প্রেতে আপনারা মন মতো কোনো সময় পাবেন না, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে। আর একটা বিষয় হচ্ছে কি, আপনারা এই যে 05234 বা 0050 বা লিজেন্ড, এইসব ওষুধগুলো আপনারা বলবেন দাদা, এবার কেউ গ্যালিলিও সেন্সার, কেউ নেটিভো বা কেউ মাজরা বা যে যেটা শোষকের ওষুধ দিচ্ছেন, তার সাথে কি এই ওষুধগুলো মেশানো যাবে? হ্যাঁ, 05234, 0050 বা লিজেন্ড যে কোনো ওষুধ আপনারা গ্যালিলিও সেন্সার বা কোনো শোষকের ওষুধ বা আপনি নেটিভোর সাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন, বা মাজরার ওষুধ। অনেকেরই এগুলো প্রশ্নগুলো বারবার কমেন্টে আমি আসে দেখেছি, যে কারণে আজকে বলা। সমস্ত ওষুধের সাথে কিন্তু এগুলো মেশানো যায়, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ধানের ফোলার আগে মানে সিস্টেম গাছ থেকে বের হওয়ার আগের পর্বেই কিন্তু এই স্প্রেগুলো হবে। ধান ফুলে যাওয়ার পর এই সময় 7 দিন কিন্তু কোনো রকম স্প্রে করবেন না। 7 দিন পর আবার স্প্রে করতে পারেন, কিন্তু ওই 7 দিন আপনারা স্প্রে করা থেকে বিরত থাকবেন। এরপর আমি যে ভিটামিনের কথাটা বলছিলাম, যে ভিটামিনটা ব্যবহার করলে কম খরচে আপনারা সব রকম কাজেই পাবেন। এটা প্রথমে ব্যবহার করা যায়, শেষেও ব্যবহার করা যায়। প্রথমে যদি কেউ ব্যবহার করেন, তারা দেখবেন যে ধানটা হয়তো অনেক লোক বলবে আপনাকে যে এটা কি ধান, এত গ্রোথ কেন, মানে এত পাঁচকাঠি কেন? সেটা হচ্ছে জিকো কোম্পানির আল্টিমেট। এই ভিটামিনটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। এটা আপনারা যদি ব্যবহার করেন, জাস্ট আমি 1 সেকেন্ড বলবো এই বিষয়টা। আপনারা লোকাল যে কোনো দোকানে জিকো, এটা কলকাতা বেস কোম্পানি, পশ্চিমবঙ্গের মোটামুটি 19 পিস সমস্ত জায়গায় কিন্তু এই ভিটামিনটা পাওয়া যায়। এটা ট্যাঙ্কিতে 40 ml করে ধানের শীষ বের হওয়ার আগে যদি একবার স্প্রে করে দেন, আপনারা পটাশ দিলে যে কাজটা পাবেন, এই ভিটামিনটাও কিন্তু সেই কাজটাই পাবেন। ব্যবহার করে দেখতেই পারেন, বেশি না হলেও আপনি 10 কাঠা কি 1 বিঘা পর্যন্ত দেখুন, আশা করি ভালো কাজ পাবেন কম দামের মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, না হলে বারবার হয়তো আমাকে কমেন্ট করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনারা প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে ভিডিও পাবেন, আরও প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ভিডিও আনবো।